আচ্ছা, গণতন্ত্রে এমার্জেন্সিকে আমরা এত ঘৃণা এবং এত সমালোচনা করি কেন? তার কারণ এমার্জেন্সি বলে দিয়েছিল, এমার্জেন্সি যখন ঘোষণা করা হয়েছিল যে সংবাদ মাধ্যম কি বলবে সেটা রাষ্ট্রশক্তি তারা নির্দেশ দেবে এবং তারা অনুমোদন দেবে। আমাদের স্বাধীন সংবাদ মাধ্যমের যদি মনে হয় কোনো ঘটনায় পুলিশ নিষ্ক্রিয়, তাহলে আমরা নিষ্ক্রিয় বলতে পারবো না। পুলিশের চিঠির পাওয়ার পর সেটাকে সক্রিয় বলতে হবে। আমি আবার বলছি, অনুব্রতর ঘটনায় আমরা মনে করি যে পুলিশ নিষ্ক্রিয় ছিল। এই প্রত্যেকটা শব্দের পাশে আবার দাঁড়াচ্ছি। আপনাদের বলে নিই, আজকে বৃহস্পতিবার, এই গোটা উইকেন্ড, এখন তো কোর্ট ছুটিও আছে, আমি অফিস আর বাড়িতে আছি। তাতে যদি যেহেতু নামে চিঠি আছে, কোনো খোঁজার অসুবিধা হবে না। যদি কোনো বক্তব্য থাকে, আপনাদের বক্তব্য, কালকেই দুপাটার চিঠির যেরাম জবাব দিয়েছিলাম 8টা বাজার আগে, আবার চিঠির জবাব বা অন্য কিছু করতে আমাকে চেষ্টা করে। একটা সেন্টেন্স আমি একদম মানতে রাজি না যে পুলিশ একদম নিষ্ক্রিয় ছিল। পুলিশ একদম প্রথম থেকে সক্রিয় ছিল কিভাবে অনুব্রত মণ্ডলকে বাঁচানো যায়, এটাকে নিষ্ক্রিয় তো বলা যায় না। আমি একটা কথা বলবো, পুলিশ অতি সক্রিয় ছিল এবং এখনো আছে। আমি একটা কথা বলি, সরফরোশ বলে একটা সিনেমাতে আমার মনে আছে, আমির খান যখন হাসপাতালে তাকে আক্রমণ করতে এলো এবং তাকে হুমকি দিচ্ছিল, তখন আমির খান সে লোকটার পা টেনে ধরলো যাতে তাকে ধরা যায়, এবং তারপর একটা কথা বলেছিল যে ওর এই আক্রমণ দেখিয়ে দিচ্ছে যে আমি ঠিক পথেই চলছি। আজও তোমার এই অনুষ্ঠানে আমি বলছি যে তুমি যে বলছো তোমাকে যে হুমকি চিঠি দেওয়া হয়েছে ওসি লিগাল সেলের তরফ থেকে, এটা প্রমাণ করে যে এবিপি আনন্দ এবং যে সংবাদ মাধ্যমগুলি দেখাচ্ছে তারা ঠিক পথে চলছে। ফ্রিডম অফ প্রেস বলে একটা কথা আছে। এই মামলা হয়েছিল ইউএসএতে, এই মামলা হয়েছে ইউকেতে, এই মামলা হয়েছে ইন্ডিয়াতে, আমি নাম ধরে ধরে বলতে পারি, এবং প্রত্যেকটা ক্ষেত্রে মহামান্য কোর্ট বলেছেন যে প্রেসের একটা নির্দিষ্ট ফ্রিডম আছে এবং কারো গায়ে লাগছে বলে, বিশেষ করে পুলিশ কোন নোটিফিকেশনে কোন অর্ডারে বললো যে তোমরা এই এই জিনিস দেখাতে পারবে না? ওসি লিগাল সেলের ওপিনিয়ন এখানে কেউ চায়নি। যদি ওসি লিগাল সেলের মনে হয় তাহলে তারা মামলা করতো, তাহলে মামলার কোর্টের অর্ডার আনতো। তা না করে ওসি লিগাল সেলের এই অথরিটি হয় কি করে, এই অডাসিটি হয় কি করে যে একটা সংবাদ মাধ্যমকে তারা হুমকি চিঠি দেয়, এর জন্য তাদের বিরুদ্ধে মামলা করা যায়? ফ্রিডম অফ প্রেস বললেন তো, এটা আমাদের মত প্রকাশের যে স্বাধীনতা তার থেকে এসছে। তো এই স্বাধীনতা কতটা আছে না আছে, আমাদের যে সংবিধানের 19 নম্বর ধারা আছে সেখানে খুব পরিষ্কারভাবে বলা আছে, সেখানে যেগুলো করা যাবে না বলা আছে। যদি পারেন এই চিঠি যিনি লিখেছেন তিনি দেখান যে সেই জায়গাটা কোন জায়গাটা লঙ্ঘিত হয়েছে। বেশ, এই চিঠি এবং তার প্রতিক্রিয়া আরেকবার আপনাদের সামনে। বোলপুর থানার আইসিকে এই ভাষায় হুমকি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার অবশেষে সেই ঘটনায় পুলিশের কাছে হাজিরা দিলেন তিনি। হুমকির অডিও ভাইরাল হওয়ার 7 দিনের মাথায়। তবে অনুব্রত মণ্ডল পুলিশের কাছে পৌঁছানোর আগে পুলিশের চিঠি পৌঁছে গেছে এবিপি আনন্দ সম্পাদক সুমনদের কাছে। কারণ কি, অনুব্রত মণ্ডল যে গালাগাল আইসিকে দিয়েছেন, এবিপি আনন্দ সেই অডিও ক্লিপ কেন বারবার দেখাচ্ছে? আমি যাব থানাতে, ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। অনুব্রত মণ্ডল কবে হাজির হবেন তার জন্য অপেক্ষা করে বসে থাকে যে পুলিশ, সেই তারাই আবার এবিপি আনন্দকে চিঠি দেওয়ার ক্ষেত্রে তৎপরতা দেখায়। এই চিঠি পাঠানো নিয়ে কড়া সমালোচনার মুখে পড়েছে তারা। আমাদের ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এই যে মৌলিক অধিকার, এই চিঠিতে মনে হচ্ছে তা লঙ্ঘিত হচ্ছে। তার কারণ আর্টিকেল 19 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আমাদের এই মৌলিক অধিকার দিয়েছে, যা সংবাদ মাধ্যমও এনজয় করে থাকে যতক্ষণ পর্যন্ত না কোনো সংবাদ বিকৃত হচ্ছে ততক্ষণ পর্যন্ত। এবিপি আনন্দ সম্পাদক সুমন থেকে পাঠানো 2 পাতার চিঠিতে পুলিশ লেখে, আমরা আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি যে আপনি বিতর্কিত অডিও ক্লিপটি ক্রমাগত প্রচার করবেন না এবং আইন প্রয়োগকারী সংস্থার কর্মকাণ্ড সম্পর্কে আপনার ব্যক্তিগত মূল্যায়ন প্রকাশ করবেন না। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলার আপনার এই লাগাতার চেষ্টা কাঙ্ক্ষিত নয়। আইনের দৃষ্টিতে সংযম প্রয়োজন। অর্থাৎ পুলিশের বার্তা পরিষ্কার, অনুব্রত মণ্ডলের কদর্য আক্রমণের এই ভাইরাল অডিও ক্লিপ যেন বারবার না দেখানো হয়। এটা একদমই সংবাদ মাধ্যমকে একরকমভাবে ভীতি প্রদর্শন করছে সরকারের একটা উইংস। কেন বলছি, এই ওসি লিগাল সেলের কোনো এখতিয়ারই নেই এই রকমের চিঠি পাঠানোর। উনি তো কোড নন, 1 নম্বর কথা। আর পুলিশ কোনো কেস স্টার্ট করলে তবেই সে এই ধরনের নোটিশ বা কোনো কিছু তার তদন্ত সাপেক্ষে করতে পারে।
অনুব্রত মণ্ডলের অডিও ক্লিপ না চালাতে বলার পাশাপাশি পুলিশের চিঠির শেষ অংশে লেখা হয়, আমাদের আশা ও বিশ্বাস এই বার্তা পাওয়ার পর আপনি এই মামলার তদন্ত সম্পর্কে ভুল মূল্যায়ন থেকে নিজেকে বিরত রাখবেন, নয়তো আমরা ধরে নেব যে এই সম্প্রচার ইচ্ছাকৃত এবং পুলিশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা। তখন পুলিশের বিরুদ্ধে এই ধরনের ইচ্ছাকৃত এবং উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের ধারাবাহিক প্রচারের জন্য আপনার বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য হব। সেক্ষেত্রে আর কোনো রকম যোগাযোগ করা হবে না। এবিপিকে বলা হয়েছে যে আপনি এই ক্লিপটা দেখাবেন না, এই ক্লিপটা দেখাবেন না, এটা বলার পুলিশকে, এটা হচ্ছে সবচেয়ে প্রথম তার বেআইনি কাজ। কিন্তু এইটার যে লিগ্যাল সেল লিখতে বাধ্য হলো, এইটা কার চাপে? এইটাই হচ্ছে গণতন্ত্রহীনতার চাপে। পুলিশ যে সমস্ত কাজ করে যে বা করে না, সমস্তটাই একটা রাজনৈতিক নিয়ন্ত্রণ তার পেছনে থাকে। এটা আমার মনে হয় যে ভীষণ রকম একটা ঔদ্ধত্যের পরিচয়, একটা প্রশাসনিক ঔদ্ধত্য। এটা তারা করতে পারেন না। এবিপি আনন্দকে পুলিশের চিঠির নিন্দা করেছে এপিডিআরও। প্রেস বিবৃতিতে তারা জানিয়েছে, রাজ্য পুলিশের তরফে এবিপি আনন্দ টেলিভিশন চ্যানেলকে হুমকি দেওয়ার খবর জেনে আমরা বিস্মিত। কোন চ্যানেল কোন খবর কতটা প্রচার করবে বা কোন সঞ্চালক কোন ঘটনার কি ব্যাখ্যা দেবেন সেটা কি পুলিশ ঠিক করবে নাকি? এই চিঠি দেওয়াকে আমরা পুলিশের ঔদ্ধত্যপূর্ণ আচরণ বলেই মনে করি। আসলে এই হুমকি চিঠি দিয়ে ভয় দেখিয়ে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা করল রাজ্য সরকার। এবিপি আনন্দ। দেখুন, এতক্ষণ আমরা যে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছি, একটু যদি আরেকটা ভিন্ন দৃষ্টিকোণের মধ্যে যোগ করা যায়, ধরুন কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ মিলিয়ে প্রায় 1.5 লক্ষ মানুষের একটা অত্যন্ত ডিসিপ্লিন ফোর্স। শিক্ষকদের ওপর যদি লাঠি চালানোর ঘটনা ঘটে, একাধিকবার পুলিশের একাধিক শীর্ষকর্তা প্রেস কনফারেন্স করে জাস্টিফাই করেন যে কেন ন্যূনতম কোট আনকোট ন্যূনতম বলপ্রয়োগ করা অতীব প্রয়োজন হয়ে পড়েছিল। অথচ এত বড় একটা ঘটনা যেখানে ফোর্স ডিমোরালাইজড হচ্ছে, যেখানে একজন পুলিশ অফিসারকে সপরিবারে অপমান করা হচ্ছে, কার্যত একজন নেতা পাবলিক ইনসাল্ট করছেন, একবারের জন্য পুলিশ কর্তারা কি ফোর্সকে অ্যাড্রেস করেছেন? এই প্রশ্ন এই জন্য উঠছে যে এই অডিও টেপে কিন্তু রাজ্য পুলিশের যে কোনো ফোর্সের সর্বোচ্চ কর্তা, অত্যন্ত শ্রদ্ধেয় পদ রাজীব কুমার, তার নাম করে রাজনৈতিক নেতা অনুব্রত মণ্ডল তিনি স্পষ্ট করে সেই রাজীব কুমার সম্পর্কে যে তিনি ফোনে তাকে ধরে গালিগালাজ করছেন এইটা শোনাচ্ছেন, এইটা পোস্ট করছেন। আমি আবার বলছি যে আমরা কেউ জানি না যে সত্যি সত্যি উনি ওটা অভিনয় করছিলেন অনুব্রত মণ্ডল, নাকি সত্যি টেলিফোন লাইনের আরেক প্রান্তে রাজীব কুমার আরেকটা লাইনে ছিলেন, আমরা জানি না। কিন্তু বাহিনীও কি জানে? আমার প্রশ্ন হচ্ছে, আজকে ডিজিপি বা উচ্চপদস্থ শীর্ষকর্তারা পাবলিকের কাছে বা ফোর্সের কাছে সেই উত্তর কি রাখবেন? তার কারণ আলটিমেটলি তো তারা জনগণকে সার্ভ করছেন। যদি কোনো প্রশ্ন জনগণের মনে জাগে, তার উত্তর দেওয়ার যাবতীয় দায় এবং দায়িত্ব তো তাদের, যে দায়িত্বটা তারা শিক্ষকদের ওপর লাঠি চালালে অবশ্যই পালন করেন, প্রেস কনফারেন্স করে ন্যূনতম বলপ্রয়োগের কথা বলেন, এক্ষেত্রে বললেন না তো। আমরা তো আজকেও রাজ্যবাসী জানি না যে এই ঘটনা নিয়ে, এই অডিও টেপ নিয়ে রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের, রাজ্য পুলিশের অফিসিয়াল বক্তব্য কি, সত্যিই জানি না আমরা। রবীন্দ্রনাথ ভট্টাচার্য অধ্যাপক আমার পরের বক্তা, তার কাছে উত্তর আছে কিনা। পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমার প্রথম বক্তব্য হবে, এ লজ্জা আমি রাখবো কোথায়? সুমন, আপনি তো আপনার চ্যানেলে বিপ 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 করে দেখিয়েছেন, কিন্তু আমার নিজের তাগিদে, মানে সত্যি কি বলেছিলেন এটা জানবার চেষ্টায় ফেসবুকে ভাইরাল হওয়া বা কিছু কিছু ইউটিউবে শুনতে চেষ্টা করেছি, যেখানে পরিষ্কার করে দেখানো হয়েছে, শোনানো হয়েছে, একা বসেও শুনতে পারিনি। আমি শুধু এইটাই বলতে চাই যে এই যেটা আমি শুনতে পারলাম না, মানে নিজের চেষ্টায় আমি চেষ্টা করেও একা বসে থেকেও শুনতে পারলাম না, সেখানে রাজীব কুমারের নাম যুক্ত ছিল। ছোটবেলার থেকে আইএস আইপিএস অফিসারদের প্রতি আমাদের একটা শ্রদ্ধা আছে। আজ এত বছরের সিনিয়র অধ্যাপক, কিছুদিন বাদই অবসর নিতে যাব, এখনও আমরা আইএস আইপিএস অফিসার, ডিজি লেভেলের লোক, তাদের সম্বন্ধে কত সম্মান করি। আর তাকে একটা ভাষায় কথা বলছে সেই ফোনে একটা মূর্খ অশিক্ষিত বর্বর যে এই ভাষায় কথা বলে, সে একটা, আমি বিশ্বাস করছি, মনে প্রাণে বিশ্বাস করছি ও প্রান্তে রাজীব কুমার ছিলেন না, তাহলে আমি এখানে ধরনী দ্বিধা বিভক্ত, আমি এখানে ঢুকে যাই। এটা কি?
পুলিশের একটা প্রেস কনফারেন্স করা উচিত ছিল না? কলকাতা পুলিশ জানাবে না? আমার জীবনে কোনোদিন আমাকে এই ধরনের অন্যায় কথা, এরকম অসভ্য কথা শুনতে হয়নি, কিন্তু একজন সরকারি আধিকারিক, কত বড় পরীক্ষা দিয়ে তারা এসছেন, কত বড় মাপের একজন পুলিশ আধিকারিক, তাদেরকে এই ভাষা শুনতে হচ্ছে। ছি! আমি এরপরে আমি বলি, কিন্তু এটা তো ভয়ের ব্যাপার। যদি আপনি বলুন আইসি লিটন হালদারের ফোনটা বাজেয়াপ্ত করা হলো, কিন্তু অনুব্রত মণ্ডলের ফোন বাজেয়াপ্ত করা হলো না, তার মধ্যে দিয়ে কি বার্তা দেওয়া হলো? অর্থাৎ তদন্ত কিছু হবে না, যা খুশি বলো, তোমার তদন্ত কিছু হবে না, এবং ওই ফোন বাজেয়াপ্ততেই শেষ। রুল অফ লর যে বেসিক, যে মুখ্য যে জায়গাগুলো, সেগুলো লঙ্ঘিত হবে। কিন্তু এই যে একটু আগে আপনি বলছিলেন দিদির পুলিশ নিয়ে বৈশ্বনাথ বাবু অনেক কথা বললেন, অনুব্রত চিঠিতে লিখেছেন দিদির পুলিশ। তাহলে এই দিদির পুলিশ আসলে দল আর প্রশাসন তো এক হয়ে গেছে। এখন তো দিদির পুলিশ, শুনুন, সরকার এবং দল আলাদা, প্রশাসন এবং দল আলাদা। দল দলের কর্মীদের, আমরা সরকারি আধিকারিক হিসেবে মানি সরকারকে। সরকার যদি, দল এবং প্রশাসন যদি এক হয়ে যায়, তখন কিন্তু সরকারি আধিকারিকদের থেকে প্রশাসনিক, মানে সরকারি আধিকারিকরা প্রশাসনিক তার উচ্চ পদস্থ অফিসারের থেকে অনেক বেশি পরিমাণে মান্যতা দেয় দলের কর্মীদের, দলের নেতাদের, এবং তার ফলে সরকারি আধিকারিকরা কি আদৌ সুস্থভাবে কাজ করতে পারবে? প্রতি মুহূর্তে তো তাদের মাথার মধ্যে ভয় চেপে বসবে যে দল কি বলছে, কোনো জায়গায় কি করতে, অর্থাৎ বিরোধী দল হলে তাকে চেপে বসো, আর সরকারের শাসক দলের যদি কেউ থাকে তাহলে তাকে ছেড়ে দাও। এবং এর ফলে যেটা হবে, পুলিশ মন্ত্রী তো তার তো নৈতিক দায়িত্ব তার অধীনে যারা কাজ করছে তাদের রক্ষা করার। আমার অধীনে যারা, যদি আমি সেরকম কোনো দায়িত্বপূর্ণ জায়গায় যাই, তাহলে আমার অধীনে যারা কাজ করছে তাদের রক্ষা করবার দায়িত্ব আমার। আইনি বৈধতা তার থাকলেও তিনি কি তার নৈতিক বৈধতা রক্ষা করতে পারছেন? মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু একটা বিরাট সুযোগ ছিল একটা দলের শুদ্ধিকরণের বার্তা দেওয়ার, যে এই ভাষায় তোমরা কথা বলবে না। দল চুপ থাকলো, দল একটা কিছু প্রশাসন কোনো তার বিরুদ্ধে পদক্ষেপ নিল না। প্রশাসন তো বাদই দিলাম, দল কোনো পদক্ষেপ না নিলে প্রশাসনও নেবে না। কিন্তু এর মধ্যে দিয়ে বলে দেওয়া হলো যে এরপরে নেতারা এই ভাষায় কথা বলবে, অর্থাৎ যে ভাষায় আজকে আমরা মুখপাত্রদের বলতে শুনি না, যাদেরকে আমরা সম্মান করি, তারা এখানে এসে শাসক দলের মুখপাত্ররা যে সুন্দর ভাষায় বলেন, তারাও যখন এই ভাষায় কথা বলবেন, তখন কোনো আধিকারিক, কোনো সরকারি আধিকারিক যেন কেউ কিচ্ছু না বলে, তারা ওরা যা বলছে সেটাই মেনে নেয়। এটাই আমাদের দুর্ভাগ্য, এটাই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ হতে চলেছে। অর্থাৎ রবীন্দ্রনাথ দা বলছেন মারাত্মক আশঙ্কার কথা, যেটা ভয়ঙ্কর কুভাষা, একটা খারাপ রাজনৈতিক সংস্কৃতি। এই ঘটনায় যদি শাস্তি না হয় তাতে বৈধতা পেয়ে যাবে। হ্যাঁ, অনেকে শুধু যখন যে বলছেন মনে করছে সুন্দর ভাষা শুনতে পাবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। আমি আবার বলছি, ডাস্টবিন থেকে ল্যাভেন্ডারের গন্ধ বেরোয় না। দেখো, পশ্চিমবঙ্গে চাইনিজ ডেমোক্রেসি চলছে, মানে এর ডেমোক্রেসি দ্য মিথ। এখানে রুল অফ রুলার চলে, নট রুল অফ ল। একটা এক্সাম্পল দিচ্ছি আমরা। একদিন রাতে কোনো একটা মামলা ফাইল হবে বলে আমি একজনের সাথে কথা বলছি ফোনে, পরের দিন সকালে মামলাটা আনলিস্টেড করবো, মেনশন করতে যাবো, স্টেট প্যানেল পুরো প্রেজেন্ট। মানে আমার ফোনটা সেদিনকে রাতে শোনা হয়েছিল যে তোমরা রাইট টু প্রাইভেসির কথা তৃণমূল আজকে বলছে না, যে রাজীব কুমার ইনফেমাস কেন? ইনফেমাস ফোন ট্যাপিং এর জন্য। আমি বলছি যে উনি তো এতগুলো কথা বললেন, অনুব্রতর কথা, অনুব্রতকে আমরা নিন্দা করেছি, কিন্তু এই যে আরো নামগুলো আমি বললাম, সুকান্ত মজুমদার বলছে এত ছবি দেখি ওনার বইয়ের, সোফিয়া কুরেশির বিরুদ্ধে বলাতে ডিডব্লিউতে সোফিয়া কুরেশি কিন্তু বলেছে টেররিস্টের কই, সেইগুলো তো কন্ডেম। আজকে তো আজকে একবারও বললেন জাস্টিসের প্রতিবাদে মমতা ব্যানার্জিকে নিয়ে আসবো, একবারও বলছেন, একবারও আপনারা বলেছেন কেউ? আপনারা যে এতজন বলে মমতা ব্যানার্জিকে পশ্চাৎ এটা একবারও বলেছেন? আমি বলেছি, কেউ একবারও বলেছেন? আপনারা সেখানে সবাই মিলে ধরে সমালোচনা আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষে ক্ষেত্রে সমস্ত সম্মান প্রদর্শন করেই বলছি, উনি প্রকাশ্য সভায় জড়লবসহ বলে যেসব বক্তৃতা করেছে, শক্তিশালী বেকায়দা পড়ে যাবে। দ্বিতীয় কথা হলো
যে আমি একমত নই যে রাজীব কুমারের এই উপস্থিতিতে ফোন কল হলে ধরনী দিদা হবে এরকম ভাবার কোনো কারণ নেই। রাজীব কুমারের শিক্ষাগত যোগ্যতা ঈর্ষা করার মতন ক্রিডেন্সিয়াল, কিন্তু ওনার ট্র্যাক রেকর্ড যা হয়েছে এটা নিয়ে নতুন বলার কিছু নেই। আর মেডিকেল সার্টিফিকেট নিয়ে রাজ্যের প্রশাসনকে ততটা সক্রিয় দেখা যাচ্ছে না যতটা সুমনদেরকে চিঠি পাঠাবার ক্ষেত্রে সক্রিয়। আমি আমার পরের বক্তার কাছে যাব, খুব পরিষ্কার। তার আগে মেডিকেল সার্টিফিকেট কথা যখন উঠলো, আমি বলছি কালকে আমায় পাঠানো চিঠিতে লেখা হচ্ছে he submitted necessary medical certificate conveying that he has been advised bed rest by the attending physician। আমাদের তো এইটাই প্রশ্ন যে এই চিঠি যখন আমার ইস্যু করা হচ্ছে তার অন্তত 2 দিন আগে থেকে আমরা দেখাচ্ছি যে সেই চিকিৎসক যিনি মেডিকেল সার্টিফিকেট দিয়েছেন, আই রিপিট, তিনি বিএমওএইচ, যার সম্পূর্ণ নন প্র্যাকটিসিং পোস্ট এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজের সঙ্গে তিনি যুক্তই থাকতে পারেন না, তিনি চিঠি দিচ্ছেন। এবং এই নন প্র্যাকটিসিং পোস্ট সেই বিষয়ে মনে করে দিয়েছেন, মনে থাকবে আপনাদের, স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আরজি করের আন্দোলন চলছিল, সেইখানে বেসরকারি প্যাডে একজন সরকারি ডাক্তার যিনি ওই প্রশাসনিক পদে থেকে বেসরকারি সংস্থার সঙ্গে যুক্তই থাকতে পারেন না, অবশ্যই তার বিরুদ্ধে তদন্ত হওয়ার কথা। আমি পরের বক্তার কাছে ঠিক এই পার্টে যাব যে কে অনুব্রত মণ্ডলকে সার্টিফাই করলেন, তার বিরুদ্ধে তদন্ত কোথায়, এ প্রশ্ন তো তুলতেই হবে। দেখুন, 7 দিন পর অবশেষে বৃহস্পতিবার পুলিশের কাছে হাজিরা দিয়েছেন অনুব্রত মণ্ডল। কিন্তু তাকে মেডিকেল সার্টিফিকেট দিয়েছিলেন যে চিকিৎসক, সেই হিটলার চৌধুরী কোথায়, তার কিন্তু এখনো কোনো খোঁজ নেই। এই চৌধুরী, রেজিস্ট্রেশন নম্বর 87845। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে দেখা যাচ্ছে এই চৌধুরী আসলে চিকিৎসক হিটলার চৌধুরী। ইনি অনুব্রত মণ্ডলকে 5 দিনের বেড রেস্টের পরামর্শ দেন মেডিকেল সার্টিফিকেটে, যিনি রামপুরহাট 1 নম্বর ব্লকের মেডিকেল অফিসার অর্থাৎ বিএমওএইচ। তিনি আবার শান্তিনিকেতনের একটি বেসরকারি মেডিকেল কলেজের আরএমও, যে মেডিকেল কলেজের চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত মলয় পীঠ। কিন্তু কোথায় গেলেন চিকিৎসক হিটলার চৌধুরী, যার মেডিকেল সার্টিফিকেট নিয়ে বিতর্ক তুঙ্গে? তাকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। তার পরামর্শ মেনে 5 দিন বেড রেস্টের পর পেছনের দরজা দিয়ে হলেও বোলপুর এসডিপিও অফিসে হাজিরা দিয়েছেন অনুব্রত মণ্ডল। কিন্তু বিতর্ক শুরু হবার পর মঙ্গলবার দেখা যায় হিটলার চৌধুরীর রামপুরহাটের ফ্ল্যাটের দরজায় তালা ঝুলছে। ফোন করা হলেও তার মোবাইল ফোন বেজে গিয়েছে, উত্তর দেননি মেসেজে। রামপুরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন উনি হাসপাতালে যাচ্ছেন, তবে বিএমওএইচ কি করে বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত হলেন বা রোগী দেখলেন তা নিয়ে এখনো কোনো অভিযোগ জমা পড়েনি। সংবাদ মাধ্যমের খবর দেখে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভাস্কর মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ ও পরিতোষ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে যাব এই প্রশ্নে যে মেডিকেল সার্টিফিকেট শুধু বিতর্কিত নয়, অবৈধ বলে দুটো সংস্থাই জানাচ্ছে। বিস্ময়করভাবে তাকে বৈধতা দিচ্ছে আমাকে পাঠানো চিঠিতে এই মাননীয় অমিত সিনহা, ওসি লিগাল সেল বীরভূম। আমি বলছি যে মেডিকেল সার্টিফিকেটের বৈধতা নিয়ে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং যিনি সেই জেলার সরকারি স্বাস্থ্য ডিএমওএইচ অধিকর্তা, তিনি সিএমওএইচ বিভাগীয় তদন্ত হবে এবং জিনিসটা অসম্ভব, জিনিসটা বেআইনি, একেবারে অন ক্যামেরা স্পষ্ট ভাষায় বলছেন, তাকে পুলিশ বৈধতা দিল কি করে? এই প্রশ্ন তো তুলতেই হবে। সুমন, আমি তোমার প্রশ্নের আসছি, কিন্তু তার আগে যেটা বলা প্রয়োজন, আজকের এই সভা কিন্তু বাংলার আওয়াজ। বাংলার আওয়াজ বুঝিয়ে দিচ্ছে অনুব্রত কোথায়, অনুব্রত সম্বন্ধে বাংলার মানুষ কি ভাবছে। এখনও যদি দলের তরফ থেকে কোনো যদি না নড়ে, দলের যদি চিন্তা না পাল্টায়, তাহলে যে বিপদ ঘনিয়ে আসছে বোঝা দরকার। যখন বাঘের কথা বলছো সুমন, আমার মনে পড়ে যাচ্ছে সেই শরৎচন্দ্রের শিখান্তের শ্রীনাথ গৌরবীর কথা। শ্রীনাথ বাঘ স্বাস্থ্য 2-4 পয়সা রোজগার করতো, মানুষকে আনন্দ দিত। আর এখনকার যারা দল চালাচ্ছে তারা বাঘ সাজিয়ে টাকা রোজগার করার চেষ্টা করছে। একজনকে বলছে না তুমি বাঘ, তোমার যাই তুমি করো না কেন, যতই গালাগালি তুমি করো না কেন, যতই তোমার হুঙ্কার নাটক, তুমি একটা বাঘ, তুমি রোজগার কর, তোমাকে দেখিয়ে আমরা রোজগার করব। সেটাই তারা করেছে। যেটা খুব সুন্দর লাগছিল, সায়নদীপ বলছিল কত টাকা, বাপরে, সে লোকটাকে রোজগার করেছে। গত আগে একটা অনুষ্ঠানে এসেছিলাম, নিত্যানন্দ বোধহয় তার নাম, নিত্যানন্দ চট্টোপাধ্যায়, হ্যাঁ
নিত্যানন্দ চট্টোপাধ্যায়। যাই হোক, তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন এই লোকটার টাকা তোলারই খালি ক্ষমতা আছে। আমরা এটাও দেখেছি নির্বাচনে যখন ছিলেন না, জেলে ছিলেন, তৃণমূলের ভোট বেড়েছিল। সুতরাং ওকে পলিটিক্যালি প্রয়োজন নেই, ওকে প্রয়োজন আছে টাকার। এবং তাকে রক্ষা করার জন্য দেখা যাচ্ছে যাবতীয় যে কোনো ফরম্যাটে যার সার্টিফিকেট দেওয়ার অধিকার নেই তার সার্টিফিকেট ভ্যালিড হয়ে যাচ্ছে, পুলিশ এসে তার সম্বন্ধে সুখ্যাতি করে যাচ্ছে, থানায় গিয়ে হাজির হচ্ছে। আপনি দেখেছেন ওরা রিল্যাক্সড হয়েছে, থানায় কেউ যায় ভয়। থানায় যখন ডাকে সাধারণত একটা অপরাধ করেছে তার ভয় থাকার কথা, কোনো ভয় দেওয়ার বলে কিছু নেই। কেন জানে যে ওকে একটা বাঘ সাজানো হয়েছে, ওকে ভয়ে মানে যদি ও দেখায় যে আমি ভয়ে পেয়ে গেছি, তাহলে ওর অভিনয়টা চলবে না, ওর অ্যাকসেপ্টেড হবে না। তাই ওকে ওই সবসময় বাঘের মতন একটা ভয় দেখানোর অভিনয়কে রাখতে হচ্ছে। আপনি লক্ষ্য করুন, অনুব্রত মণ্ডল এবং যিনি জেলার তৃণমূল কংগ্রেসের ছাত্রনেতা, দুজনেরই টোন ছিল যে অনুব্রত মণ্ডল বলছেন যে কত পুলিশকে কত উপকার করেছি, আর পরের জন বলছে আমরাই তো পোস্টিং দিয়েছি, ছিলেন তো সিআইডির গ্যারেজ পোস্টে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে পোস্টিং দিয়েও তারা কীভাবে রোজগার, যেখানে যা পেরেছে, চাকরি বিক্রি থেকে শুরু করে পোস্টিং সবেতেই ওরা রোজগারের ধান্দা করেছে। এবং লিটন, যার নাম বোধ আমি নামটা খেয়াল করতে পারি, লিটন তাকেও হয়তো ওই রোজগার এইসবগুলো করেছে। এবং তার ফলে যে প্রশাসনিক একটা ব্যবস্থা আসছে সেটাতে পুলিশ কর্মচারী যারা আজকের কাজ করছেন তারা নিঃসন্দেহে ভয় পাবেন যে আমাদের এখানে কাজ করার মতন সেই সরকারি সাপোর্ট আমরা পাবো না। তাদের পরিবারগুলোর কথা চিন্তা করুন, দেখুন তারা কি অবস্থায় রয়েছে। সুতরাং যে জায়গায় সরকার নিয়ে যাচ্ছে, একটা মরাল চারিদিকে নষ্ট হয়ে যাচ্ছে। এবং পুলিশের যদি মরাল নষ্ট হয়ে যায় আগামী দিনে, দেখুন পুলিশের পক্ষে সঠিকভাবে কাজ করা যাবে না। আর একটা কী করছে, সাংবাদিক যারা একেবারে সত্য কথাটা বলতে চাইছে, এটা সাংবাদিকের কাজ। সাংবাদিকের কাজ কোনো কারুর সমর্থন করে কথা বলা না, সত্য কথা বলা, যেটা আপনারা করছেন। আপনাদের পেছনেই ওরা লিগ্যাল কেস দিচ্ছে, এটা চরমতম অন্যায়। আমি তীব্র ভাষায় প্রতিবাদ করি যারা মনে করে যে মিডিয়াকে দমিয়ে দিয়ে সত্য কথা বলা বন্ধ করে দেবে, তাদের ভুল পথে চলছে। মিডিয়াকে দমিয়ে রেখে সত্য আটকানো যায় না, এবং মিডিয়া কথা বলবেই। দেখুন বৈশ্বনাথ বাবু বলছিলেন যে আমরা বুঝি খালি অনুব্রত গেছি না, সবাই যারা এই ধরনের কথা বলে যে পার্টিরই হোক না কেন ধিক্কার জানাই। কিন্তু অনুব্রত, তাকে আপনারা আগে ধিক্কার জানান, তাকে দল থেকে সরান, এবং দল থেকে যদি আপনারা সরাতে পারেন তারপরেই দেখবেন পুলিশ কাজ করছে, তার আগে পুলিশ কাজ করবে। অনেক ধন্যবাদ। আমি শুধু এইটুকু আবার বলবো যে আমাদের দায়বদ্ধতা দর্শকদের কাছে, সুতরাং চিঠি, হুমকি, মিথ্যে মামলা কোনো কিছুতে এবিপি আনন্দ এর আগেও দমেনি, ভবিষ্যতেও দমবে না। এইখান থেকে একবার আমি নিশ্চয়ই বৈশ্বনাথদার কাছে যাব, কিন্তু তার আগে বৈশ্বনাথদা শুরুর একটা অংশ আমি সমর্থন করব যে দলের মধ্যে কিন্তু ভিন্ন সুর শোনা যাচ্ছে, সমালোচনা শোনা যাচ্ছে। কয়েকদিন আগে আপনাদের সৌগত রায় দেখিয়েছি, বিধায়ক হুমায়ুন কবির দেখিয়েছি, আর এক বিধায়ক যিনি প্রাক্তন বিচারকও বটে আব্দুল গনি একেবারে স্পষ্ট অনুব্রত মণ্ডলের এই বক্তব্যের বিরোধিতা করেছেন। আজকে খোদ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তার বিরক্তি গোপন করেননি, বলেছেন এই ধরনের কথা বলেন কেন, কি বলেছেন দেখাবো। আমি যাবো থানাতে, ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। এইসব কথাবার্তা বলেনি বা কেন, আমাদের নিজেদের শুনতে খারাপ লাগে। অনুব্রত মণ্ডল তার কথা বলেছেন, আমি তার কথায় কোনো গুরুত্ব দিতে রাজি না। অনুব্রত মণ্ডলের ভাষা সন্ত্রাস ঘিরে ইতিমধ্যে রাজ্য জুড়ে ছিচি পড়ে গেছে। তৃণমূলের অন্দর থেকেও সমালোচনার সুর শোনা গেছে। লজ্জাজনক, রাজনীতির ভাষায় যদি অশালীন কথা চলে আসে সে তো খুবই খারাপ। বলতে চাই এটা অন্যায়। দলের এবং দলের শৃঙ্খলা রক্ষা কমিটিরই এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। শুধু সৌগত রায়ের মতো বর্ষিয়ান তৃণমূল সাংসদই নন, তৃণমূল বিধায়কদের অনেকেও অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়াচ্ছেন না। অপ্রত্যাশিত এবং হওয়া উচিত নয়। তিনি যে আচরণ করেছেন বা যে কথা বলেছেন, এটা সভ্য সমাজের কোনো মানুষ সমর্থনযোগ্য নয়। অনুব্রত মণ্ডল যেটা বলেছেন মোটেই সমর্থনযোগ্য না, কারণ সবার বাড়িতে মা, বোন, স্ত্রী, সন্তান রয়েছে। কিন্তু বিরোধীদের মূল প্রশ্ন হলো, তৃণমূল শীর্ষ নেতৃত্ব কি আদৌ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, না ক্ষমা চেয়ে 7 খুন মাফ? টিএমসিপির জেলা সভাপতিকে সাসপেন্ড করা হলে অনুব্রত মণ্ডলকে নয় কেন? তৃণমূলের নেতারা বুঝিয়ে দিচ্ছেন, অনুব্রত মুখে যাই বলুক না কেন বুঝিয়ে দিচ্ছেন যে অনুব্রত যা করেছে বেশ করেছে।
অর্থাৎ পুলিশ গ্রেফতার করবে কিনা, দল সাসপেন্ড করবে কিনা, অনুব্রত মণ্ডলকে ঘিরে এই দুটি মূল প্রশ্নের উত্তর এখনো অবধি নেই। আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। আমি দুই প্রফেসরের ব্যাপারে দুটো সেন্টেন্স বলবো। যে আমাদের এক প্রফেসর বললেন যে রাজীব কুমার টেলিফোনের অন্য প্রান্তে ছিলেন, এটা তিনি বিশ্বাস করেন না। কিন্তু আমি তাকে একটু অনুরোধ করব বগটুয়ের কথা স্মরণ করুন, যেখানে পুলিশ মন্ত্রী আছেন এবং ডিজি রাজীব কুমার উপস্থিত আছেন। অনুব্রত মণ্ডল বলছেন যে এই কেসটা সুচপুরের মতো সাজাতে হবে এবং পুলিশ মন্ত্রী তাতে সম্মতি জানাচ্ছেন। আচ্ছা, একটা। আর দ্বিতীয় কথা বলছি যে বাংলার আওয়াজ বিপদের কথা বলছেন। যতক্ষণ পর্যন্ত বেআইনি অস্ত্র বোমাগুলি নিয়ে ক্রিমিনালরা ভোট করাবে ততদিন কোনো বিপদ নাই। মানে আমার একটা মনে পড়ছে যে লালবাজারের হেডকোয়ার্টারের 100 মিটারের মধ্যে রশিদ খানের ওখানে বোমা বিস্ফোরণে কতজন মারা গেছিল একটু আপনার মনে আছে স্মৃতি? আমি যদি দুর্বল হয়ে গিয়ে না থাকে, আমি এটা বলতে চাই, সাংবাদিকদের উপর যে অত্যাচার বললেন না, আনন্দবাজারকে 52 দিন বন্ধ করেছিল সিপিএম এর লোকেরা, সিআইটিউর লোকেরা। বাংলার এই যে নানান কথা উঠে আসছে না, যে সিপিএম কি করে, যে বিজেপি কিভাবে অত্যাচার করে, সেগুলো কিন্তু আপনারা কেউ একজনও বলছেন না। এখানে সিপিএম আছে, কংগ্রেস আছে, বিজেপি আছে, তারপরে আপনারা সবাই মিলে চেষ্টা করছেন কি করে। সেটা হচ্ছে অর্থাৎ বৈশ্বনাথ বক্তব্য যে গত 14 বছরেরটা পার হয়ে আপনারা তার পিছনে কেন যাচ্ছেন না, কেন গত 14 বছরের মধ্যে যাচ্ছেন, আমাকে বলতে দেওয়া হোক। হ্যাঁ, একদম। আচ্ছা, আমি যদি কোনো ব্যাটালিয়নের কমান্ড্যান্ট থাকি বা অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট থাকি, তখন তো আমার কাজটা ওই 7টা বন্ধ করা নাই। বৈশ্বনাথবাবু যদি একটু মনে করেন যে রশিদ খানের ডেরায় ওই বিস্ফোরণ হওয়ার পর 7টা বন্ধ করার জন্য আমাকে কলকাতা পুলিশে নিয়ে এসেছিলেন তুষার তালুকদার এবং আমি বন্ধ করেছিলাম। মারা গেছিল যে ধরুন আজকের দিনের ঘটনা দুজনকেই আমি থামালাম, আবার আমরা ইতিহাসে চলে যাচ্ছি। আচ্ছা, ধরুন যে আজকের দিনের এই দেশে এই কুম্ভ মেলায় যে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল, যেখানে আমরা দিনের পর দিন এই অনুষ্ঠান করেছি যে কতটা অব্যবস্থা এবং কতটা হাইপ করে কুম্ভ মেলা হয়েছিল, কতজন মানুষ মারা গেছেন। সেইখানে মনে করুন যে আমি বা আমার অতিথিরা কুম্ভ মেলা হয়েছে বলে আমরা 50 বছর আগে বা 40 বছর আগে বা 30 বছর আগে কংগ্রেস আমলে কি হয়েছে সেইটা নিয়ে অনুষ্ঠান করতাম। আপনারা বলতেন যে 2014 পেরিয়ে, বৈশ্বনাথ দ্বারাই বলতো যে আরে সুমনবাবু, আপনি তো 2014 থেকে এদেশে মোদী সরকার, আপনি পেরিয়ে চলে গেলেন কংগ্রেস, কেন যে কুম্ভ মেলাকে অব্যবস্থা আপনারা বলতে পারবেন না? আমরা কিন্তু, আমি রাজনৈতিক নেতাদের বক্তব্যে পরে আসব, সংবাদ মাধ্যমের বক্তব্য স্পষ্ট করে রাখা উচিত যে আমরা দিনের পর দিন পরপর আমার ধারণা 3 দিন শো করেছিলাম কুম্ভ মেলায় অতজন মানুষের মৃত্যুর পর। আমরা কিন্তু তার থেকে 2014 পেরিয়ে ইতিহাসে চলে যাইনি। হ্যাঁ, অবশ্যই মনে করিয়ে দিয়েছি, দুটো বা একটা প্রতিবেদন রেখেছিলাম যে আগে কুম্ভ মেলা কোন সরকারের আমলে কি হয়েছে, অবশ্যই, কিন্তু সেটা নিয়ে 3 ঘন্টা আলোচনা হয়নি। 2000 আপনার শোতেই সমীর চক্রবর্তী, তৃণমূলের নেতা, আপনি প্রশ্ন করেছেন 2006 2008, বলেছিল আপনি অত পুরনো ঘটনায় ফিরে যাচ্ছেন সুমনবাবু, আর বৈশ্বনাথদা ওই পুরনো ঘটনাটাই টেনে নিয়ে যাবে। রশিদ খান এখনো জেল কাটছে, বৈশ্বনাথবাবুকে জেনে রাখা দরকার। আর হলো আরেকটা পয়েন্ট হলো যে এই যে চাইনিজ ডেমোক্রেসির কথা বললো, মধ্যপ্রদেশে কি ডেমোক্রেসি চলে এইটা যদি তরুণ জ্যোতি একটু আমাদেরকে একটু বলে দিতে পারে। শেষ করিনি যে আপনি এর আগের শোতেও বলেছিলেন যে রাজনৈতিক দলের সঙ্গে আপনাদের সংবাদ মাধ্যম অনেক সময় বৈরতে থাকে, কিন্তু গভর্নমেন্ট এরকম ভাবে সংবাদ মাধ্যমকে হুমকি চিঠি দিচ্ছে আমার অতীত সম্পর্কে জানা নেই। বন্ধ করে রেখেছিলেন, রাজনীতির ওপরে ঊর্ধ্বে উঠে একটা কথা বলছি। এই নজরুল সাহেবরা যখন সার্ভিসে ছিলেন এবং সায়নদীপরা যখন ক্ষমতায় ছিল বিগত 34 বছরে, এটা তো আজকে প্রথম নয় যে পুলিশ, শাসক দল, নেক্সাস, ওদের সময় বহু অভিযোগ উঠেছিল, কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে আর যেদিন থেকে পুলিশ প্রশাসন দেখে নিল যে পুলিশ আধিকারিককে মাথায় ফাইল দিয়ে টেবিলের তলায় বসতে হবে এবং মুখ্যমন্ত্রী থানায় যাচ্ছে অপরাধীকে ছাড়াতে, পুলিশের অধঃপতন আরো বেশি হয়েছে।
এবং পুলিশকে আমি দুঃখের সঙ্গে বলছি পুলিশকে আজকে এই কথা কেন সহ্য করতে হচ্ছে? কারণ পুলিশ উঠে যাচ্ছে তৃণমূলের মঞ্চে ঘাস ফুল লাগানো উত্তরীয় পড়ে, তাই উঠতে হচ্ছে। এখনো দেখুন, আমি দুজনকেই বলবো, আমি তরুণের কাছে আসবো, এখনো ভোটের 1 বছর দেরি, যার ফলে ভোট অংশটা একটু সরিয়ে রাখুন, প্রায় প্রতিদিন এ নিয়ে আলোচনা করতে হবে। দেখুন, আমাদের কথা পরিষ্কার, রাজনৈতিক দল 1, 10 কেন 100 বছর থাকুক, কিন্তু রাজনৈতিক সংস্কৃতিটা, বাংলার সংস্কৃতিটা যেন বজায় থাকে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে তরুণ সিম্পল একটা কথা দেখো, 2011-র আগে অনেক আমরা কথা শুনলাম, আমরা মনে হয় ডাইনোসরের যুগে মোটামুটি ফেরত চলে গেছিলাম। দেখো 2011-র আগে এখানে ক্ষমতাসীন দলের অধ্যত্ত মানুষ দেখেছে, তারা যেতে বাধ্য হয়েছে। শান্তিরা ডেমোক্রেসির কথা বলছে, মধ্যপ্রদেশের ডেমোক্রেসি। আমি তো একটা ডেমোক্রেটিক লেফট কান্ট্রি পুরো ওয়ার্ল্ডের বুকে করছি, কোথায় আছে সেখানকার ডেমোক্রেসি শিখবো। আরেকটা কথা বৈশাখা একটু কথা বলছো, দেখো এই হয়েছে ওই হয়েছে, সিম্পল কথা, লেফটের অধ্যত্তের জন্য লেফট হ্যাড টু গো। এদের যা অধ্যত্ত হচ্ছে এদেরও যেতে হবে। আজকে সুমনদা অনেকগুলো কথা বলছে, লেফট ভালো ছিল এই ছিল বলছে। 2011 নির্বাচনী প্রচার আমার মনে আছে, খুব ছোট বয়স তখন আমার না, কলেজ পাস করে গেছি, প্রফেশনে চলে এসেছি। ওই সময় সুমন দাদের দলের যে প্রচারটা ছিল লেফটকে অ্যাটাক করে, লেফটের সম্পর্কে আমাদের পরিষ্কার মনে আছে। আজকে জোর সঙ্গী হলো, লেফটরা উদ্ধত্তের জন্য চলে গেছে আর বিজেপি উদ্ধত্তের জন্য তৃণমূলে চলে যায়। আর আমার একটা কথা, কমিউনিস্ট কোথায় কান্ট্রি, বামপন্থী কান্ট্রি, ভারতবর্ষে কেউ জো বাইডেন প্রেস কনফারেন্স করতে পারে না, তাকে গ্লোবাল G20 মিটিং শেষে ভিয়েতনামে গিয়ে প্রেস কনফারেন্স করতে। এর থেকে বোঝা যায় মিডিয়া ফ্রিডমে কোন জায়গায় রয়েছে। এর আগে যারা কুকথা বলেছিলেন, অনিল বিশ্বাসে, অনিল বসুর নাম এসেছে অনেক পরে, সুশান্ত বোস সাংবাদিকের কোলে বসে আমাদের গলার আওয়াজটা কম, তোমাদের বেশি আছে, একটু বলতে দাও। ব্যাপারটা হচ্ছে যে আগে যারা কুকথা বলেছিল একটা দুটো বলেই শেষ, কিন্তু 2011 সাল থেকে কনসিস্টেন্টলি কুকথা বলে যাচ্ছে অনুব্রত ছাড়া আর কোনো নেই। অনুব্রত ছাড়া আর দেখাতে পারবেন না। আপনি বলছেন মধ্যপ্রদেশের যিনি, একটা কুকথা, অনিল বসু একটা কুকথা, ডিগ্রি বিচার করতে চাই না, আমার বক্তব্য 1 বা 100 সমানভাবে খারাপ, কিন্তু সমানভাবে শাস্তিযোগ্য। বিশেষ করে এটা দলের পার্টের থেকে বড় কথা প্রশাসনের পার্টে, অ্যাবসলিউটলি প্রশাসনের পাতে। আমি বিশ্বাস করি যে নেতা, যে মন্ত্রী, যদি সোফিয়া কুরেশির মতো তাদের এই কুকথা বলা হয়, তার ঠাঁই হতে হবে জেল। এবং যদি কোনো সরকারি কর্মচারী হতে পারেন, সাধারণ মানুষ হতে পারেন, কেউ না, একদম নন এন্টিটি হতে পারেন, কুকথা বললে তাকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। প্রশ্নটা সেইখানে। একটা কথা বলি যে সবসময় তোমায় একটু আগেও বললাম, আমরা যেন মূল মানুষটাকে ছেড়ে তার ছায়ার পেছনে ছুটছি। আর এটাই বা কেন বৈষম্যর দ্বারা একটার পর একটা অপরাধ ঘটে আর তাকে বাঁচাতে এসে হাজির হন এবং বলেন কিছু হয়নি কিছু হয়নি। অনেক তো সহজ হতো যদি বলা হতো হ্যাঁ ও অন্যায় করেছে, ওকে জেলে যেতে হবে। আমি একটা আইনের কথা বলি যে এখনো কিন্তু অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির সম্ভাবনা চলে যায়নি। মনে রাখতে হবে 3 বার হাজিরা দেওয়ার পরও কিন্তু মদন মিত্র অ্যারেস্ট হয়েছিলেন, অর্থাৎ 2 বার তিনি ডেট ফেল করেছেন, এবার এলেন কিন্তু ভুয়ো সার্টিফিকেট দিয়েছিলেন। আর তাছাড়া অনুব্রত মণ্ডলের ফোনটাও এখনো সিজ হয়নি, যেটা এক্ষুনি সিজ করে FSL এ পাঠাতে হবে এবং দুটো ফোনকে মিলিয়ে দেখতে হবে তার ভয়েস আসছে কিনা। শুধু তাই নয়, এই কল রেকর্ডেরও জেনুইনিটি টেস্ট করা প্রয়োজন। এগুলো হচ্ছে আইনের কথা। খুব ভালো হতো যদি অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হতো এবং তাকে গ্রেপ্তার করে আপনারা আপনাদের মেরুদণ্ডের সোজা মেরুদণ্ডের প্রমাণটা দিতে পারতেন। আমাদের দলে না কাউকে ছেড়ে কথা বলা হয় না, অন্য পার্টিতে ছেড়ে দিত। অনিল বিশ্বাসকে কেউ কিছু বলেনি, নিশ্চয়ই। আমি শুধু একটা তথ্যের খাতিরে বলতে হবে যে অনিল বসুর কথা বৈশ্যানন্দা বলছেন, অনিল বিশ্বাস নন। ইনফ্যাক্ট অনিল বিশ্বাসের একটা আমার অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে একবার অন ক্যামেরা বলে দিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের লক্ষ্মী পেঁচা। পরের দিন প্রেস কনফারেন্স করে ক্ষমা চেয়েছিলেন যে ওই শব্দ আমার বলা উচিত হয়নি। দুটো কথা বলবো বৈষ্ণববাবুকে। একটা হচ্ছে, প্রথম নম্বর, একটা অন্যায় হয়েছে, মানে সিপিএম আমলে যে কাজগুলো কথাগুলো বলা হয়েছে নিশ্চয়ই অন্যায়। একটা অন্যায় দিয়ে কিন্তু আর একটা অন্যায়কে আপনি জাস্টিফাই ঠিক আছে, আপনার দলের অনিল গিরি
কি বলে অখিলগিরি, সরি অখিলগিরি এর আগে বারবার করে কথা বলেন। উনি বললেন আমরা তো পয়সা দিই একদম। আমি এতক্ষণ শুনলাম, এরপর আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন দে। প্রচুর মন্তব্য, দ্রুত কয়েকটা মন্তব্য নিয়ে নেব। শর্মিষ্ঠা দত্ত লিখছেন 7 দিন পর হাজিরা, অনুব্রত আছে অনুব্রতই, আর পুলিশ আছে সেই পুলিশেই। অমরনাথ কর্মকার লিখছেন পশ্চিমবঙ্গে যে হুমকি আর কুকথার সংস্কৃতি চালু হয়েছে তা বাঙালির অন্ধকার ভবিষ্যতের দিশারি। সুব্রত পাল লিখছেন যে অশ্রাব্য অকথ্য গালিগালাজ করলো তার ফোন বাজেয়াপ্ত হলো না, অথচ আইসি যিনি গালাগালি গিললেন তার ফোন বাজেয়াপ্ত হলো, আশ্চর্য। অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন অনুব্রত প্রমাণ করলেন তিনি সব নিয়ম নীতির বাইরে। শেখ শামীম লিখছেন পিছনের দরজাকে তারাই বেছে নেয় যারা অপরাধ করে। দেখুন, নেতারা ভালো অভিনেতা হন সেটা বলার অপেক্ষা রাখে না, রোজই আপনারা দেখেন, কিন্তু পর্দায় যদি এক নেতার ভূমিকায় আরেক নেতা অভিনয় করেন তা নিয়ে কৌতূহল তো তৈরি হবেই। নেতার অভিনেতার নাম কুণাল ঘোষ, কোনো ক্যামিও নয়, একেবারে অন্যতম প্রধান চরিত্রে। মনীষা মুখোপাধ্যায় অন্তর্ধান রহস্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমা, সেখানে অরিন্দম শীলের পরিচালনায় নতুন ইনিংসে দেখা যাবে কুণাল ঘোষকে। দেখুন, অনিল বিশ্বাসের জুতোয় পা গলানো কঠিন যে কোনো নেতার পক্ষে, কিন্তু অভিনেতার পক্ষে ক্রমশ স্ক্রিনে প্রকাশ্য। তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ামক। তৎকালীন শাসক দল বামফ্রন্টের শীর্ষ নেতাদের অত্যন্ত ঘনিষ্ঠ। 1997 সালে আচমকা চোখের আড়াল হয়ে যান জলজ্যান্ত একটা মানুষ, মনীষা মুখোপাধ্যায়। তার অন্তর্ধান রহস্য আজও ঘুরে ফিরে আসে বঙ্গ রাজনীতিতে। সেই মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধান রহস্যের ছায়া অবলম্বনে এবার তৈরি হচ্ছে ছবি, যেখানে ডেবিউ হচ্ছে কুণাল ঘোষের। নেতা এবং অভিনেতা, ক্যামিও নয়, অন্যতম প্রধান চরিত্রে। ক্রাইম থ্রিলার বলতে যেগুলো বোঝায় তার যথেষ্ট উপাদান আমাদের অতীতে ঘটে যাওয়া একাধিক ঘটনার মধ্যে রয়েছে। তো পরিচালক মানে এটার একেবারে ক্রাইম থ্রিলারের বিশেষত্ব বা আকর্ষণের গুণেই কিন্তু এই স্টোরিটা মূলত তুলে নিয়েছেন বলে আমার অনুমান। 1997-এর 3রা সেপ্টেম্বর হঠাৎ করেই একদিন নিখোঁজ হয়ে যান মনীষা মুখোপাধ্যায়। সকাল 9টায় ভবানীপুর থেকে ট্যাক্সিতে উঠেছিলেন, তারপর আর তার কোনো খোঁজ মেলেনি। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী মনীষা মুখোপাধ্যায় রাজ্য সিপিএমের এমন একটি শাখার সদস্য ছিলেন যার দায়িত্বে ছিলেন অনিল বিশ্বাস। মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধান রহস্য তৎকালীন রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছিল। 28 বছর পর সেই ঘটনার ছায়া অবলম্বনে দীপান্বিতা রায়ের লেখা উপন্যাসের ভিত্তিতে এই সিনেমা তৈরি করছেন পরিচালক অরিন্দম শীল। ঘটনাটা ঘটেছিল ডেফিনেটলি, এবং সেটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। এটা ভাবা যায় যে একজন সহকারী পরীক্ষা নিয়ামক তিনি জাস্ট ভ্যানিশ হয়ে গেলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় থেকে। কিন্তু আমাদের গল্পটা কমপ্লিটলি ফিকশনাল, ভ্যানিশ হয়ে গেল, কিন্তু পেছনে একটা অদ্ভুত রহস্য রেখে গেল। সেই রহস্যটা নিয়েই কমপ্লিট পলিটিক্যাল থ্রিলার। এইখানে জীবিত বা মৃত কারোর সাথে এই ছবির কোথাও কোনো মিল পাওয়া যাবে না। ছবির নাম কর্পূর। মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধানের ছায়া অবলম্বনে তৈরি এই ছবিতে তৎকালীন শাসক দলের রাজ্য সম্পাদকের চরিত্রে অভিনয় করছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আমি রাজনীতির দিকে এসে তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য কমিটির সাধারণ সম্পাদক, আবার যে আমাকে যে চরিত্রটি দিয়েছেন অরিন্দম শীল, অত্যন্ত ভালো স্ট্রং চিত্রনাট্য উনি পড়লেন। সেদিন আমার একটা নতুন অভিজ্ঞতা হলো। অরিন্দম শীল একটা সময় ধনঞ্জয়কে নিয়ে সিনেমা করেছিলেন, আবার সেই অরিন্দম শীলই আজ থেকে 3 দশক আগের কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহকারী পরীক্ষা নিয়ামক, যিনি হঠাৎ উদাও হয়ে গিয়েছিলেন, রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছিল সেই ঘটনা, সেই মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধান রহস্যের ভিত্তিতে নতুন সিনেমার কাজ শুরু করছেন। নাম তার কর্পূর। তিনি যখন রিলিজ করবেন তার 2-3 মাস পরেই রাজ্যের বিধানসভা নির্বাচন। এখন সেই সিনেমা বঙ্গ রাজনীতিতে
শাসক এবং বিরোধী দলের মধ্যে কতটা চর্চার বিষয় হয়, এখন সেটাই সবচেয়ে কৌতূহলের বিষয়। এই ছবিতে কলকাতা পুলিশের হোমিসাইডের গোয়েন্দা চরিত্রে অভিনয় করছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এটা কোন জামানার গল্প বা কোন সেই সময় শাসক দল কে ছিল, এটা আমার কাছে খুব বিবেচ্য বিষয় নয়। টান একটা রুদ্ধশ্বাস থ্রিলার আছে, সেইটা আমার ভাল লেগেছে। আর সেই কারণেই আমি এই ছবিতে এই পার্টটা করতে, এই হোমিসাইড ডিটেকটিভ লালবাজারের এই পার্টটা করতে আমি রাজি হয়েছি। এই সিনেমায় সংবাদ মাধ্যমের সম্পাদকের চরিত্রে অভিনয় করছেন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসেই শুরু হচ্ছে সিনেমার শুটিং, রিলিজ হবে জানুয়ারিতে। কৃষ্ণেন্দু অধিকারী ও অতসী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।